শফিয়া কুরেশিকে নিয়ে বিজেপির এক মন্ত্রী বিজয় কুমার শাহ তিনি মধ্যপ্রদেশে যা মন্তব্য করেছিলেন, হাইকোর্ট বলল এটা সাংবিধানিক পদে বসে এই ধরনের কথা বলাটা ঠিক নয়। এরকম পরিস্থিতিতে সংযম দরকার, একজন মন্ত্রীকে কথাবার্তায় দায়িত্বশীল হওয়া দরকার। দেখুন, হাইকোর্ট যা বললেন নিশ্চয়ই সেটাকে সম্মান জানাচ্ছি, কিন্তু শুধুমাত্র সাংবিধানিক পদে বসে এরকম কথা বলা ঠিক নয়। আর যারা সাংবিধানিক পদে নেই তারা একজন সেনা জওয়ানকে টেররিস্টের বোন বলতে পারেন? এবং কেন আদালতকে নির্দেশ দিতে হলো তার বিরুদ্ধে এফআইআর করার? কেন মধ্যপ্রদেশ সরকার স্বতঃপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে এফআইআর করবে না, তাকে দল থেকে এবং মন্ত্রিত্ব থেকে তাড়াবে না? আমাদের পশ্চিমবাংলা, আপনাদের মনে থাকবে, ঝন্টু আলী শেখ মারা যাওয়ার পরে তার যখন বডিটা এখানে এসে পৌঁছচ্ছে, নদিয়া উত্তরের বিজেপি সভাপতি অর্জুন বিশ্বাস, তাকে বিজেপিরই একটি ছেলে ফোন করে জিজ্ঞেস করছে যে ওখানে সবাই মালা দিচ্ছে, আমরা মালা দিতে যাবো না, সিপিএম এসছে, অন্যান্য দল এসছে, আমরা যাবো না। অর্জুন বিশ্বাস উত্তরে বলছে, কোথাকার একটা মুসলমান মরে গেছে, ওকে মালা দিয়ে কি আমাদের ভোট বাড়বে? তারপরে ঘটনাটা 25 তারিখের, গত মাসের, আজকে এই মাসে 20 দিন কেটে গেল, এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না। সে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে, না বিজেপি কোনো ব্যবস্থা নিল, না আমাদের সরকার কোনো ব্যবস্থা নিল। আমি বলছি এইগুলো কি আমাদের দেশে কেউ মন্ত্রী হোক কি মন্ত্রী না হোক, কারোর মুখ দিয়ে এই কথাগুলো যদি বেরোয়, তার কি জিপটা টেনে ছিঁড়ে নেওয়া উচিত নয়? পাল্টা দেখলাম হাইকোর্টের অর্ডারে যখন এফআইআর হলো, এর পাল্টা দেখলাম যে বিজয় কুমার শাহ তিনি সুপ্রিম কোর্টে আবার দ্বারস্থ হয়ে গেলেন। দেখুন, ওরা তো এ কোর্ট থেকে সে কোর্ট ছুটে বেড়াতেই পারে, কিন্তু আমার বিশ্বাস ভারতের একেবারে লোয়ার জুডিশিয়ারি থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত এই নোংরামিকে কেউ বরদাস্ত করবেন না, ছেড়ে কথা বলবেন না, আমরা আশা রাখছি। তার পাশাপাশি দেখুন, আমাদের এই প্রশ্ন বারবার থাকবে যে যখন পশ্চিমবাংলায় যখন আদালত ইডি সিবিআইকে বা সিবিআই তদন্তের নির্দেশ দেয় বিভিন্ন ক্ষেত্রে, তখন তো আমরা এই প্রশ্ন করি, আপনারাও করেন, আমরাও করি, বিজেপিও বলে যে এখানকার পুলিশ কোনো ব্যবস্থা নেবে না, জেনেই আদালত সিবিআইকে দিতে বাধ্য হয়েছে। সেক্ষেত্রে মধ্যপ্রদেশের আদালতকেই বা কেন বাধ্য হয়ে নির্দেশ দিতে হলো? কেন মধ্যপ্রদেশ সরকার স্বতঃপ্রণোদিত হয়ে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিল না, বা এখনো অবধি তাকে মন্ত্রিসভা থেকে সরানো হলো না? বর্তমানে যে পরিস্থিতি, সেখানে ট্রাম্প চান না আইফোনের কারখানা ভারতবর্ষে খুলুক, এবং গোটা বিষয়টা তিনি জানালেন যে আইফোন যেন ভারতবর্ষে তাদের উৎপাদন না করে বা কারখানা না। দেখুন, মোদি ভাড়া খেটেছিলেন ট্রাম্পের হয়ে, আপকি বার ট্রাম্প সরকার, মাই ফ্রেন্ড ডোনাল্ড বলেছিলেন। এখন আপকি বার ট্রাম্প সরকার হওয়ার পরে, ওনার ফ্রেন্ড ডোনাল্ড আসার পরে ভারতের কি অবস্থা হচ্ছে আমরা সবাই দেখতে পাচ্ছি। একদিকে ট্রাম্প বলছেন তারা নাকি বাণিজ্য বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন বলে ভারত সংঘর্ষ বিরতিতে যেতে বাধ্য হয়েছে, আর বাস্তবে আমরা কি দেখছি? এই গোটা সংঘর্ষ পিরিয়ডের পরে নিট ফলটা কি? পাকিস্তান আইএমএফ থেকে $1 বিলিয়ন লোন পেল, আর ভারতে নাকি অ্যাপেলের ম্যানুফ্যাকচারিং বন্ধ হয়ে যাবে। আপকি বার ট্রাম্প সরকার হয়ে মোদির ফ্রেন্ড ডোনাল্ড আসার পরে এইটাই আমাদের প্রাপ্তি, যে এতগুলো জঙ্গি ঘাঁটি চালানোর পরে ভারতের বিরুদ্ধে পাকিস্তান $1 বিলিয়ন পাবে, আর ভারতে অ্যাপেলের ম্যানুফ্যাকচারিং বন্ধ হবে। রাজনাথ সিং আজকে বলেছেন যে গোটা বিশ্বের এখন এটা দেখা উচিত, পাকিস্তানের হাতে পরমাণু অস্ত্র আদৌ কি নিরাপদ? দেখুন, 100 বার গোটা বিশ্বের এটা দেখা উচিত, এবং এই প্রশ্নে আমরা বারবার করে বলছি ভারত সরকারের পৃথিবীর অন্যান্য দেশকে সঙ্গে নিয়ে পাকিস্তানের ওপর ডিপ্লোম্যাটিক চাপ তৈরি করা উচিত। কিন্তু এটা দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে ভারতের সরকার মোদির জমানায় ডিপ্লোম্যাটিক্যালি আইসোলেটেড হয়ে যাচ্ছে। আপনি বলুন তো, আইএমএফে ভারতকে বাদ দিলে 26টা দেশ, ভারত আর পাকিস্তানকে বাদ দিলাম আরও 25টা দেশ, কেন 25টা দেশের মধ্যে একটা দেশ ভারতের পাশে দাঁড়িয়ে বলল না যে না, এখন পাকিস্তানকে টাকা দেওয়া যাবে না, ওদের দেশের মধ্যে এতগুলো জঙ্গি ঘাঁটি চলছে, ভারতের বিরুদ্ধে ব্যবস্থা, সেই জঙ্গিগুলো ভারতের বিরুদ্ধে কাজ করছে, ওদেরকে এখন টাকা দেওয়া মানে সেই টাকা জঙ্গির পকেটে যাবে। এখন পাকিস্তানকে এই অবস্থায়, ভারতও আমাদের মেম্বার, পাকিস্তান আমাদের মেম্বার, সংঘর্ষ বিরুদ্ধে থামুক, তারপর আমরা ভাববো। ওই অবস্থার মধ্যে পাকিস্তান টাকা পেয়ে গেল, তার মানে ভারত কতটা একা হয়ে গেছে? কেন হলো এটা? পাশাপাশি এই রাজ্যের বিষয় আজকে দেখতে পাওয়া গেল যে একেবারে চাকরিহারা শিক্ষকদের বিক্ষোভ, এবং সেখানে বিকাশ ভবন এলাকায় বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত চেয়ারম্যান, এবং চোর স্লোগানও শুনতে হলো। দেখুন, আপনাকে একটা কথা মনে করাই, এই সব্যসাচী দত্ত বিজেপি জয়েন করেছিলেন। গোটা বিধানসভা ভোটে ওনার কিন্তু প্রচারটা এইটাই ছিল যে তৃণমূল চুরি করেছে, দুর্নীতি করেছে। তারপরে জিততে না পেরে তৃণমূলে ফেরত চলে আসতেন। আচ্ছা, উনি তৃণমূলে ফেরতটা আসতেন যখন কার হাত থেকে পতাকা নিয়েছিলেন আপনাদের মনে আছে? হাত থেকে পতাকাটা নিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের। যে পার্থ চট্টোপাধ্যায় এই চাকরি চুরির কেসে এখন জেল খাটছে, আর পার্থর পাশে দাঁড়িয়েছিলেন ববি হাকিম, যে ববি হাকিম নারদার কেসে এর আগে জেল খেটে এসছে। সুতরাং আপনি নিজের চোরেদের বিরুদ্ধে নিজে বিবৃতি দেবেন, তাদের বিরুদ্ধে ভোটে লড়বেন, জিততে না পেরে জেল খাটা চোরেদের হাত থেকে পতাকা গ্রহণ করে সেই দলে ফিরবেন, তারপরে আবার যেখানে চাকরিহারা ছেলেমেয়েরা বিক্ষোভ দেখাতে গেছে সেখানে আপনি মস্তানি দেখাতে যাবেন। আপনি চোর শুনবেন না তো কে শুনবে? একেবারে পাল্টা এখানে মস্তানি কথা বললে সেখানে দেখা গেল কিছু যুবক তারা ছুটে এলো সব্যসাচী দত্ত যখন এইরকম পরিস্থিতিতে পড়েছেন, এবং তিনি বললেন যে আমার এলাকায় আমাকে হেনস্থা করবে, ওরা ছেড়ে দেবে, আমি ওদের চুমু খাবো। দেখুন,
তৃণমূলের যে কোনো নেতার কাজ চুমু খাওয়া নয়, ওদের কাজ ছবল মারা, জনগণকে ছবল মারা, খেটে খাওয়া মানুষকে ছবল মারা, এই নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনাকে মনে করে ওনার হয়ে এই যে যারা মস্তানিগুলো করেছে ছেলেগুলোর ওপর, এবং এমনকি সাংবাদিকের ওপরও হাত তুলে যে নিগ্রহ করেছে, এই সব্যসাচী দত্তের নেতৃত্বে আপনাদের চ্যানেল সহ আমাদের বাংলার বিভিন্ন চ্যানেল এবং সংবাদপত্রের 30 জনের ওপর সাংবাদিককে 3 ঘন্টার মধ্যে সল্টলেক আমরি হাসপাতালে ভর্তি হয়ে যেতে হয়েছিল 2015 সালে কর্পোরেশন ভোটের সময়, আপনাদের মনে থাকবে। সুতরাং একটা লোক সাংবাদিকদেরকে মেরে রক্তাক্ত করে হাসপাতালে ভর্তি করে দিতে পারে, এ ভাঙড়ে বোম সাপ্লাই করতে গিয়ে ভাঙড়ের লোকের কাছে তারা খেয়েছিল। একটা লোক হচ্ছে একেবারে মানে তৃণমূল কংগ্রেসের একটা নোটেড ক্রিমিনাল, যার কাজ হচ্ছে ওই সল্টলেক থেকে রাজারহাট ভাঙড় নিউটাউন এলাকায় অস্ত্র সাপ্লাই করা। এখন মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের ক্রিমিনালদেরকে লেলিয়ে দিয়েছেন কাদের উপর? না, শিক্ষকদের দিকে লেলিয়ে দিয়েছেন। যে শিক্ষকরা চাকরিহারা, তারা প্রশ্ন করতে গেছে সরকারকে, সরকারের উত্তর দেওয়ার মুরদ নেই। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বোঝানোর চেষ্টা করেছিলেন যে নাকি বিকাশ চাকরি খেয়েছে, শিক্ষকরা বুঝতে পারছে বিকাশ তো চাকরি খেয়েইছে, কিন্তু কোন বিকাশ চাকরি খেয়েছে? বিকাশ ভচ্চার চাকরি খায়নি, বিকাশ ভবন চাকরি খেয়েছে। তাই শিক্ষকরা সেই বিকাশ ভবনে ছুটে গেছে, আর তখন এই সব্যসাচীর মতো ক্রিমিনালকে মমতা বন্দ্যোপাধ্যায় লেলিয়ে দিয়েছেন সেই শিক্ষকদের দিকে।